তো আগের দিন আমরা শতকরা চ্যাপ্টারটির প্রথম পার্ট আমরা করেছিলাম। আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার দ্বিতীয় পার্ট আমরা কিন্তু করব। তো দ্বিতীয় পার্টের অঙ্কগুলো মেনলি আমাদের খুব কমন লাগবে, কারণ এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় মোটামুটি আসে। তো দেখো কি বলছে, যেমন প্রথম অঙ্ক তোমরা যেটা দেখতে পাচ্ছ সেখানে বলা আছে যে কোনো একটা সংখ্যা এবং তার 75% এবং তার 25%, এদের গড় বলে দিয়েছে 240। তাহলে তোমাকে বার করতে হবে সংখ্যাটি কত। আমরা প্রত্যেকে জানি যে গড় মানে কি। গড় মানে ধরো তোমাকে যদি বলা হয় যে 1, 2 এবং 3 এদের গড় বের করো, তাহলে গড় মানে অ্যাকচুয়ালি গড় মানে হচ্ছে সংখ্যাগুলির সমষ্টি, মানে যে সংখ্যাগুলো এখানে বলে দেবে তাদের সমষ্টি বাই যতগুলো সংখ্যাকে যোগ করছি, 3টে সংখ্যাকে যোগ করছি তাই 3। তাহলে সমষ্টি কত হবে? 3 আর 2 5 আর 1 6, তাহলে 6/3 করলে আমি 2 পাবো। তাহলে এটাকে আমরা কি বলছি না, এটাকে আমরা গড় বলছি। ঠিক আছে, আশা করছি গড়ের ব্যাপারটা ক্লিয়ার। তাহলে গড় মানে হচ্ছে সংখ্যাগুলির সমষ্টি বাই যতগুলো সংখ্যাকে যোগ করছি সেই সংখ্যাটা দিয়ে ভাগ। আমি এখানে 3টে সংখ্যাকে যোগ করছি তাই 3 দিয়ে ভাগ। যদি এখানে 4টে সংখ্যাকে যোগ করতাম আমি 4 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এবার চলে এসো পরের ব্যাপার। আমরা তাহলে অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে কি বলা হচ্ছে বলো তো? বলছে কোনো একটা সংখ্যা, তাহলে আমি যদি সেই সংখ্যাটাকে 100 ধরি, তাহলে কোনো একটা সংখ্যা আমি হচ্ছে 100, তার 75% হচ্ছে 75, আর তার 25% আমি বলছি 25। তাহলে এদের গড় বলে দিয়েছে, তাই আমি এই 3টাকে যোগ করলাম, বাই 3 দিয়ে ভাগ করব, যেহেতু 3টে সংখ্যাকে যোগ করেছি। তাহলে এদের গড়টাই আমাকে কত বলে দিয়েছে? এদের গড়টা বলে দিয়েছে 240 আমাকে বলে দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে, 100 এত এত করলে আমি পেয়ে যাচ্ছি তোমার 200/3 পেয়ে যাচ্ছি। তাহলে 200/3 সমান আমি যদি পেয়ে যাই 240, তাহলে 200 সমান তুমি পেয়ে যাচ্ছ 24 3 72, মানে 720। তাহলে তোমাকে যেহেতু বলেছে সংখ্যাটি কত, আর তুমি এখানে সংখ্যাটা ধরেছো 100%, তুমি সংখ্যাটা ধরেছো কত? 100। তাহলে 200 সমান যদি 720 হয়, তাহলে 100 সমান কত হবে? অবশ্যই 360। তাহলে এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? আর একবার বলছি, দেখো এখানে বলেছে একটা সংখ্যা, তুমি একটি সংখ্যাকে 100 ধরো, এবার এই সংখ্যার যদি তুমি 75% বের করো তাহলে হবে 75, আর এই সংখ্যার তুমি যদি 25% বের করো তাহলে কত হবে? 25। এবার বলেছে সেই সংখ্যাটি এবং 75% এবং 25%কে তাদের গড়টা বলে দিয়েছে 240। সংখ্যাটা কত? তাহলে সংখ্যা তুমি তো 100 ধরেছো, আর তুমি এখানে 200 সমান 720 পাচ্ছ, তার মানে 100 সমান তুমি পেয়ে যাচ্ছ কত না 360 তুমি পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে বলো তো? না 360 তোমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, বিষয়টা নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা আমরা মুছে দিচ্ছি। এবার আমরা আমাদের 2 নম্বর অঙ্কে আসব। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে? 2 নম্বর অঙ্কটা বলা আছে যে একজন ব্যক্তি তার আয়ের 20% তার স্ত্রীকে দিচ্ছে, 30% তার ছোট ছেলেকে দিচ্ছে, এবং 20% তিনি কোনো একটা ট্রাস্টে দান করছেন। এবার প্রশ্ন হচ্ছে তার কাছে যদি এখন 3000 টাকা বাকি আছে, মানে তিনি তার স্ত্রীকে, তার ছোট ছেলেকে এবং ট্রাস্টে দান করবার পরে তিনি যখন পকেটে হাত দিয়ে দেখলেন যে তিনি দেখলেন মাত্র 3000 টাকা তার কাছে বাকি আছে। এবার এখানে প্রশ্ন হচ্ছে তার আয় কত ছিল। তাহলে অবশ্যই যদি আমরা একটু ভালো করে ভাবি, আমরা যদি ধরে নিই যে আমরা মোটামুটি ধরো যে তার আয় ছিল 100, হ্যাঁ কি না? তার টোটাল আয় ছিল কত? তার টোটাল আয় ছিল 100%। এবার এই 100%-এর মধ্যে তিনি কি করছেন? তিনি স্ত্রীকে 20% দিয়ে দিচ্ছে। খালি স্ত্রীকে 20% দিয়ে দিচ্ছে, মানে 20% বিয়োগ হয়ে গেল। আবার পুত্রকে কত পার্সেন্ট দিচ্ছেন?
পুত্রকে দিচ্ছেন 30%, তাহলে পুত্রকে 30% দিয়ে দিল, মানে 30% বিয়োগ হয়ে গেল। আবার 20% তিনি কোনো ট্রাস্টে দান করে দিলেন। তাহলে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট পড়ে আছে দেখো, 3 আর 2 5 আর 2 7, মানে 30% এখন তার কাছে পড়ে আছে। বুঝা গেছে? তাহলে এই 30% এখন তার কাছে পড়ে আছে, আর আমাকে অঙ্কে বলেছে যে 3000 টাকা বাকি আছে। তাহলে এই 30%টাই কার সঙ্গে সমান হচ্ছে? এই 30%টাই 3000 টাকার সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে? বলেছে আয় কত ছিল, তুমি তো আয় টোটাল আয় ধরেছিলে 100%, তাহলে 30% সমান যদি 3000 হয়ে থাকে, তাহলে 100% সমান কত হবে তুমি করো দেখো, 3000 ইন্টু 100 বাই 30, তাহলে তুমি যদি করো তুমি পেয়ে যাচ্ছ 10,000 টাকা। এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার চলে আসছে। তাহলে তার আয় কত ছিল? তার আয় ছিল 10,000 রুপিস। ঠিক আছে? ঠিক আছে, যেমন অপশন নাম্বার বি তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে তার আয় ছিল 10,000 রুপি। ঠিক আছে, এত পর্যন্ত আশা করছি বোঝা গেছে। হ্যাঁ, আমরা ধরেছি যে টোটাল আয় হচ্ছে 100%, আর এই টোটাল আয়ে 20% দিয়ে দিল স্ত্রীকে, 30% দিয়ে দিল তার পুত্রকে, আবার 20% দিয়ে দিল তার ওনারা ট্রাস্টে। তাহলে তিনি যখন সবকিছু দিয়ে দিলেন, দেওয়ার পরে তার কাছে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট পড়ে রয়েছে? 30% পড়ে রয়েছে। আর বইয়ের দিকে তাকাও, দেখো বলেছে যে তিনি 3000 টাকা দান করে দিয়েছেন। তাহলে এই যে 30%, এটাই কার সঙ্গে সমান হচ্ছে? এটাই কিন্তু হচ্ছে 3000 টাকার সাথে। ডিপ ফ্রিজে বলে দেবো, ওই যে চকলেটগুলো ক্যাডবেরি নেমনি ফ্রিজে বললো। ডিপ ফ্রিজে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত না 10,000 রুপিস আমাদের কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি আমাদের 3 নম্বর অঙ্কে। দেখবে 3 নম্বর অঙ্কটা দেখো তোমাদের কি লেখা আছে। এবার আমরা চলে আসছি আমাদের 3 নম্বর অঙ্কটা। তোমরা দেখতে পাচ্ছ সবাই বলবে যে 3 নম্বর অঙ্কটা তো আগের অঙ্কর মতনই লাগছে, অ্যাকচুয়ালি সেটা না। 3 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্কটা থেকে একটু আলাদা। দেখো সেখানে বলা আছে যে যত টাকা আয় আছে সে আয়ের 10% স্ত্রীকে দিয়ে দিল, এবং যে বাকি থাকবে স্ত্রীকে দেওয়ার পর যে টাকাটা বাকি থাকবে, ওই বাকি টাকাটা 20% তার পুত্রকে দিয়ে দিল। 20% বলছি, 15% তার পুত্রকে দিয়ে দিল। এবার ভালো করে বোঝো, বাকি টাকাটার কিন্তু আগের অঙ্কটায় কিন্তু কোনো বাকি টাকার সাপেক্ষে বলে দেয়নি, এখানে অঙ্কটা বাকি টাকার সাপেক্ষে আছে। দেখো এক লাইনে অঙ্কটা কেমন করে যাবে দেখো, আমি যদি ধরি যে তার আয় ছিল x টাকা, ভালো করে মাথায় খাটিয়ে নাও, তিনি 10% স্ত্রীকে দিয়ে দিয়েছেন। আর 10% স্ত্রীকে দিয়ে দিয়েছেন, তার মানে কি তার কাছে এখন 90% আছে না? আর 90%কে তো আমি লিখতেই পারি 90 বা 100 আকারে। এই টাকাটা এখন তার কাছে আছে, অর্থাৎ এটা বাকি আছে। এবার বাকির 15% তিনি পুত্রকে দিয়ে দিয়েছেন, তার মানে কি? তার মানে তার কাছে এখন পড়ে আছে কত? 85/100, মানে 85% পড়ে আছে। এখন এই টাকাটা পড়ে আছে। এবার এই টাকাটা 20% তিনি কি করছেন? 20% না, এই টাকাটা 10% তিনি কি করছেন? 10% কোনো ট্রাস্টে দান করছেন। তাহলে এই টাকাটা 10% দিয়ে দিচ্ছেন, তার মানে কি 90% তার কাছে এখন পড়ে আছে। আর এইটা আমি তোমাকে বলে দিচ্ছি যে টোটাল তার কাছে কত পড়ে আছে এখন? 1377। 1377 তোমাকে বলে দিয়েছে এটা সমান। তুমি যদি কাটাকুটি করো, তুমি খুব সুন্দর করে কাটাকুটি করো, এর সঙ্গে এটা কাটো, এর সঙ্গে এটা কাটো, তুমি করলে পাবে 5 17 আর 5 20 100। ইয়েস অর নো? হ্যাঁ, 5 17 পাচ্ছ, 5 20 পাচ্ছ। এবার তুমি যদি এবার দেখো 9 দিয়ে এটাকে কাটো না, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটতে কত হবে? 9 কে 9, 953 চলে আসছে।
আবার এই 953 বলছে 153 চলে আসছে। আবার যদি 153 কে তুমি 9 দিয়ে ভাগ করতে যাও, তাহলে 9 দিয়ে তুমি যদি ভাগ করো তুমি পেয়ে যাচ্ছ 17। আর এই 17-এর সঙ্গে এই 17 কাটছে, মানে অ্যাকচুয়ালি x সমান তুমি কত পেয়ে যাচ্ছ, এখানে 10, এখানে 20 আর এখানে 10, মানে অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাচ্ছ 2000 টাকা। তোমাদের রাইট অ্যান্সার চলে আসছে। তাহলে কত অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে, তুমি পেয়ে যাচ্ছ দেখো 2000 টাকা কিন্তু তার আয় ছিল। এটা আমরা এখান থেকে কভার করতে পারছি। এত পর্যন্ত সবাই ঠিক আছে নাকি একটু বলে জানাও। খুবই ইজি অঙ্ক ছিল। হ্যাঁ, এক্স টাকা তার আয় ছিল ধরলাম, সেই আয়ের 10% তিনি যদি তার স্ত্রীকে দিয়ে দেন, তাহলে তার কাছে এখন কত টাকা পড়ে থাকবে, অবশ্যই 90%। ইয়েস অর নো? তাই 90/100 করলাম। এই টাকাটা এখন তার কাছে কি আছে, বাকি আছে। এরপরে বলছে পুত্রকে দিচ্ছেন, পুত্রকে কত দিচ্ছেন, পুত্রকে দিচ্ছেন 15%, মানে বাকি টাকাটার 15% যদি পুত্রকে দিয়ে দেয়, তাহলে অবশ্যই এই বাকি টাকার 85% এখন তার কাছে আছে। তাহলে এতটা এখন রইলো তার কাছে। আবার বলছে যে টাকাটা বাকি আছে তার আবার 10% ট্রাস্টে দান করছে। তাহলে 10% ট্রাস্টে দান করছে মানে কি, বাকি 90% তার কাছে আছে, তাই এটা 90/100 হয়েছে। দেখো ঘটনাটা ক্লিয়ার হয়ে গেল নিশ্চয়ই? ঠিক আছে, ওকে ফাইন, এত পর্যন্ত অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা দেখো, এরকম অনেক অঙ্ক আমরা আমাদের এই চ্যানেলে দিয়েছি, অনেক অঙ্কই আমরা এরকম করেছি। কি বলেছে আগে ভালো করে বুঝে নাও। বলছে 20 লিটার দুধ এবং জলের মিশ্রণে 10% জল থাকে, এতে কতটা জল যোগ করতে হবে যাতে নতুন মিশ্রণে জল 20% থাকবে। আচ্ছা, এই চ্যাপ্টার শুরুতেই আমি বলেছিলাম যে 10% মানে কি গো, 10% মানে আমি জানি 1/10, এবং 20% মানে আমি জানি 1/5 × 100 মানে 5। আরে 10% যখন জল ছিল তখন আমি 10% বলেছে জল, 10% জল মানে কি, টোটাল মিক্সচার যদি 10 হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ যদি জল থাকে, ওয়াটার থাকে, তাহলে অবশ্যই 9 ভাগ থাকবে মিল্ক। বলো এত পর্যন্ত ক্লিয়ার? মানে প্রথম মিশ্রণে যদি 10 ভাগ জল থাকে, আমি তো বললাম 10% ওয়াটার, 10% মানে আমরা দেখতে পেলাম 1/10, মানে 10 ভাগের 1 ভাগ কি রয়েছে, জল আছে। তাহলে অবশ্যই 10 ভাগের 1 ভাগ যদি জল থাকে, তাহলে অবশ্যই 9 ভাগ কি রয়েছে, মিল্ক রয়েছে। প্রথম লাইনটা নিশ্চয়ই ক্লিয়ার। এরপরে সেই জলটা হয়ে যাচ্ছে কত, 20% থাকতে হবে। এবার 20% মানে আমি জানি 1/5, মানে 5 ভাগের যদি 1 ভাগ যদি ওয়াটার থাকে, তাহলে অবশ্যই বাকি 4 ভাগ কি থাকবে, মিল্ক থাকবে। এটা তো একদম সিম্পল ব্যাপার, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে আগে আর এই কন্ডিশনটা হচ্ছে পরে। বলো এত পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার? ফাইন ফাইন, ওকে ফাইন, ভেরি গুড। এবার বলছে কতটা জল যোগ করতে হবে। তাহলে এখানে দেখো কি করতে বলেছে, জলটাকে যোগ করতে বলেছে, কিন্তু দুধের কোনো যোগ বা বিয়োগ কিছু বলে দেয়নি। কাজে আমার প্রথমের দায়িত্বটা হচ্ছে যে দুধের পরিমাণটাকে সমান করা। তাহলে এখানে 9 আছে, এখানে 4 আছে, তাহলে দুধের পরিমাণটাকে ইকুয়াল করার জন্য কি করছি দেখো ভালো করে বুঝো, এটাকে আমি 4 দিয়ে গুণ করছি, তাহলে দেখো 4 9 36 হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এটাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও দেখো 4 9 36 হয়ে যাচ্ছে। ইয়েস অর নো এইটুকুন আমাকে বলো। তাহলে যেহেতু আমি বাঁ দিকটাকে 4 দিয়ে গুণ করেছি, তাহলে অবশ্যই ডান দিকটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 4 হয়ে যাবে। আর এর বাঁ দিকটাকে যেহেতু 9 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও আমাকে 9 দিয়ে গুণ করতে হবে, মানে 9 হয়ে যাবে। খুব ভালো করে জিনিসটা বুঝো। তাহলে এখানে কি ছিল, এটা হচ্ছে 36, আর এটাও কত হয়ে গেল, 36। তাহলে আমার প্রথম কাজটা ছিল কি, যেহেতু আমাকে এখানে জলটাকে যোগ করতে বলছে, তাহলে জল যোগ করতে বলছে তার মানে কি, আমাকে দুধের পরিমাণটাকে সেম রাখতে বলছে। তাহলে দুধের পরিমাণ যদি আমি সেম রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই প্রথমটাকে 4 দিয়ে গুণ করলাম 36 হয়ে গেল, আর দ্বিতীয়টাকে 9 দিয়ে গুণ করলাম, তাহলে এটাও কত হয়ে গেল না, 36 হয়ে গেল। তাহলে দুধের পরিমাণটা সেম হয়ে গেল। এবার অনুপাতের নিয়মটা কি, বাম পক্ষকে যদি আমি 4 দিয়ে গুণ করি, আমাকে ডান দিকটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। আমি তাই 4 দিয়ে গুণ করলাম, দিয়ে আমি দেখলাম তাহলে জলটা আগে 4 ছিল, এখন 9 হয়ে গেল।
হ্যাঁ কি না? 4 ছিল 9 হয়ে গেল, তাহলে কত ইউনিট বেড়েছে? 5 ইউনিট বেড়েছে। এইটুকুন তো ক্লিয়ার যে 5 ইউনিট বেড়েছে। তাহলে আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে যে 5 ইউনিট সমান কত লিটার, হ্যাঁ কি না? তাহলে চলে এসো, চলে এসো। তাহলে 40 লিটার ছিল দুধ আগে, তাহলে আগে 40 লিটার ছিল টোটাল দুধ, হ্যাঁ কি না? আর আগে টোটাল তুমি যদি করো 36 আর 4, এটাও দেখো 40 ইউনিট হচ্ছে না, হ্যাঁ কি না? তাহলে যেহেতু আগে মিল্ক এবং ওয়াটারের টোটাল রেশিও কত ছিল? 36 এবং 4 মানে 40, তাহলে টোটাল ছিল 40 ইউনিট। আর আগে পরিমাণটাও কত বলে দিয়েছে? 40 লিটার। পরিমাণটা কত বলে দিয়েছে? 40 লিটার। তাহলে 40 ইউনিট মানে 40 লিটার। তাহলে 1 ইউনিট মানে তুমি পেয়ে যাচ্ছ 1 লিটার। তোমাকে বের করতে হবে কত? 5 ইউনিট। কারণ 4 থেকে 9 হচ্ছে কেন? 5 ইউনিট জলটাকেই তুমি তো যোগ করছো। তাহলে 1 ইউনিট সমান যদি 1 হয়, তাহলে 5 ইউনিট হয়ে যাচ্ছে 5 লিটার। তাহলে তোমাদের অ্যান্সার তুমি কত পেয়ে যাচ্ছ? না, অ্যান্সার আমি পেয়ে যাচ্ছি 5 লিটার। আমাদের কিন্তু রাইট অ্যান্সার চলে আসছে। বলো, এত পর্যন্ত বোঝা গেছে? আস্তে আস্তে করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? এত পর্যন্ত নিশ্চয়ই কোনো সমস্যা কারোর থাকার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, ফাইন। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্ক। মুছছি এটা। ফাইন, খুব ভালো একটা অঙ্কের মধ্যে আসছে পরের অঙ্ক। এই অঙ্কটা তোমরা প্রায়শই দেখে থাকবে অঙ্কে বা বিভিন্ন প্র্যাকটিস সেটে করতে গিয়ে দেখতে পাবে। মুছে দিচ্ছি এটা, ঠিক আছে? ঠিক আছে, দেখো আমাদের পরের অঙ্ক এখানে কি বলছে। পরের অঙ্কটা বলছে যে চিনির দাম 20% হ্রাস পেয়েছে। তো সবার আগে করে নাও 20% মানে কি? তুমি জানো যে 20% মানে হচ্ছে যে 1/5। এত পর্যন্ত সবাই জানে যে হ্যাঁ, আমি জানি 20% মানে 1/5, হ্যাঁ কি না? হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস পেয়েছে মানে কি? হ্রাস পেয়েছে মানে তুমি যদি বলো যে প্রাইস, তাহলে প্রাইস যদি হ্রাস পেয়েছে মানে আমি যদি বলি যে আগে আর এটা বলছি পরে, তাহলে আগে কত ছিল? আগে ছিল 5। হ্রাস পেয়েছে মানে কি? হরের সঙ্গে লবটাকে বিয়োগ করতে হয়। আর যখনই বলবে বৃদ্ধি পেয়েছে তখন হরের সঙ্গে লবটাকে যোগ করতে হয়। তাহলে হরটা কি? হরটা সবসময় আর্লি অর্থাৎ প্রথমটাকে প্রেজেন্ট করবে, রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তাহলে 5 তোমার আগে। এবার যেহেতু হ্রাস পেয়েছে, কতটা হ্রাস পেয়েছে? 5 থেকে 1 বাদ দিলে তাহলে পরে তুমি কত টাকা দাম হয়ে যাচ্ছে বলো তো? 4 টাকা। মানে যদি আগে 5 টাকা হতো, এখন পরে কমে গেছে, 20% তো হ্রাস পেয়েছে। তাহলে 20% হ্রাস পেলে সেই দামটা কমে কত হয়ে গেল? না 4 টাকা হয়ে গেল। এত পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এই প্রাইসের সাথে কনজাম্পশনের একটা সম্পর্ক হচ্ছে, যখনই তুমি কি করবে, যখনই দামটা কমে যাবে তখন তুমি বেশি ব্যবহার করবে। তাহলে প্রাইসের সাথে কনজাম্পশনের সম্পর্ক সবসময় ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি কনজাম্পশনটা কত করলাম? 4 আর 5 করে দিলাম কনজাম্পশন, কোনো প্রবলেম নেই, হ্যাঁ কি না? কোনো সমস্যা আছে কি না? তাহলে দেখো আমি আগে 4 ইউনিট ব্যবহার করতাম, কিন্তু এখন যেহেতু দামটা কমে গেছে তাহলে আমি এখন ব্যবহার করছি 5 ইউনিট। তাহলে অবশ্যই আমি 1 ইউনিট বেশি ব্যবহার করছি, হ্যাঁ কি না? এত পর্যন্ত ক্লিয়ার নাকি বলো? আমি বললাম প্রাইসের সঙ্গে কনজাম্পশনটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই আমি কি করলাম? জিনিসটাকে উল্টে দিলাম। এবার দেখতে পাচ্ছি যে আগে আমি ব্যবহার করতে পারতাম 4 ইউনিট চিনি, আর এখন ব্যবহার করতে পারছি 5 ইউনিট চিনি। তার মানে অবশ্যই আমি যখন দামটা কমে গেল আমি 1 ইউনিট চিনি বেশি ব্যবহার করতে পারছি। আর কোশ্চেনটা ভালো করে পড়ো, বলেছে যখনই দামটা পড়ে গেছে তুমি 3 কেজি চিনি বেশি ব্যবহার করছো, তাহলে এই 1 ইউনিট সমানই তুমি লিখতে পারো না যে 1 ইউনিট সমানই আমি 3 কেজি লিখতেই পারি, হ্যাঁ কি না? 1 ইউনিট সমানই তো আমি 3 কেজি লিখতেই পারি, ইয়েস অর নো? তাহলে 1 ইউনিট সমান যদি 3 কেজি হয়, তাহলে যদি বলে যে আগে কত কেজি ব্যবহার করতে, আগে তো 4 ইউনিট ব্যবহার করতাম, তাহলে 1 ইউনিট সমান যদি 3 কেজি হয় তাহলে 4 ইউনিট মানে কত হবে?
3 × 12 কেজি আমি আগে ব্যবহার করতাম, আর এখন কত ব্যবহার করব? 1 ইউনিট সমান 3 কিলো হলে এখন তো 5 ইউনিট, তাহলে এখন ব্যবহার করছি 5 × 3 = 15 কেজি চিনি আমি এখন ব্যবহার করছি। ইয়েস অর নো বলো। তাহলে আগে ব্যবহার করতাম 12 কিলো চিনি, এখন ব্যবহার করছি আমি 15 কিলো চিনি। কিন্তু আমাকে প্রশ্ন কি চেয়েছে, একটু বোঝো প্রশ্ন কি চেয়েছে, বলছে প্রতি কেজি চিনির আসল মূল্য কত ছিল। আসল মূল্য মানে কি? আসল মূল্য মানে হচ্ছে প্রতি কেজি চিনির দামটা আগে কত ছিল, অর্থাৎ যখন 20% হ্রাস পায়নি তখন আগে কত ছিল। তাহলে যেহেতু তুমি এই 12 কেজি চিনি কত টাকায় কিনতে, 120 টাকায় কিনতে না, দেখো লেখা আছে যে 120 টাকায় আমি 3 কেজি চিনি বেশি পেতাম। হ্যাঁ, তাহলে 120 টাকায় আগে কত পেত? 120 আগে পেত 12 কেজি, এখন কত? 15 কেজি। টাকাটা তো একই। তাহলে যখন 12 কেজি পেত, তাহলে 120 টাকায় পেত 12 কেজি, তার মানে প্রতি কেজি চিনির দাম পেয়ে যাচ্ছ 10 রুপিস। সরি, প্রতি কেজি চিনির দাম, হ্যাঁ 120 টাকা, ও সরি 10 টাকা পার কেজি হবে। হ্যাঁ, 10 রুপিস পার কেজি তুমি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা টাকা। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে যদি বলে এখন কত, তখন তুমি কি করবে? 120 কে তুমি 15 দিয়ে ভাগ করবে, কোনো সমস্যা নেই। 5 × 3 = 15 করো, 5 × 2 = 10, 5 × 4 = 20, 3 × 8 = 24, তার মানে তুমি পেয়ে যাচ্ছ এখন 8 টাকা পার কেজি তুমি এখন পাচ্ছ। এটা তোমাদের বার করতে কিন্তু বলেনি, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমাকে কিন্তু বার করতে বলেনি, এটা বের করতে বলেনি। আচ্ছা সরি, আমি তো কাটাকুটিটা 5 × 18 করলে হয়, 5 × 8 এই 15 × 8 120, যাই হোক ওটা তোমরা একবারেও করতে পারো, কোনো সমস্যা নেই, আমি এটা অতটা দেখিনি তাই করেছি। যাই হোক, তাহলে 8 টাকা পার কেজি হচ্ছে এখন পেতে, আর আগে কত পেতে? 10 টাকা পার কেজি। এই দুটো অপশন কিন্তু কোনো কোনো অঙ্কে এই আগে বা এখনটাও দুটোই কিন্তু বার করতে বলে, তাই আমি দুটোই বার করতে বা বের করে দিলাম। ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্কের মধ্যে কিন্তু চলে আসে। ঠিক আছে, পেরেছো? ঠিক আছে, এবার চলে আসছে আমাদের নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক যেটা বলছে একটু দেখো, বলছে যে আয়তাকার একটি ক্ষেত্র তার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে দৈর্ঘ্য যদি হয় 100 কেমন হতো? আমি বলছি দৈর্ঘ্য ছিল 100, আগে ছিল 100, তাহলে এখন যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন হয়ে গেল 110। এটা আগে, হ্যাঁ এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে পরে। আবার দেখো তুমি বলো প্রস্থ, প্রস্থ কত? আমি প্রস্থটাও ধরছি, যেহেতু আয়তক্ষেত্র, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য 100 ধরছে, প্রস্থটাকে তাহলে তুমি কত ধরবে? একটা কাজ করো, দৈর্ঘ্যটাকে তুমি 1000 ধরো আর প্রস্থটাকে তুমি ধরো যে 100। কেন বলছি? কারণ আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয় না। তুমি যদি ইচ্ছা করো যে 100 ধরবে, তাহলেও কিন্তু অঙ্কটা সেম থাকবে, অঙ্কটার কোনো পরিবর্তন হচ্ছে না, উত্তর একই আসছে। তাহলে প্রস্থ কত? 100, তাহলে যদি প্রস্থ তুমি 100 করো, তাহলে প্রস্থ কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে? প্রস্থ 20% হ্রাস পাচ্ছে। আর যদি -20% তুমি করো, তার মানে 80 হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো তো, কত হয়ে যাচ্ছে? 80 হয়ে যাচ্ছে। আরে দৈর্ঘ্যটাকে তুমি 100 করলে, 100 করলে বাড়িয়ে দিলে 10% বেড়ে গেল, তাহলে 100 10% মানেই হচ্ছে, সরি 1000-এর 10% মানেই তো 100, তাহলে বেড়ে গেল। এইবার দেখো, তাহলে এখন তোমাদের ক্ষেত্রফল কত? এবার তো তোমাকে বলেছে ক্ষেত্রফলের কতটা পরিবর্তন হয়েছে। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? এটা 1000, তার সঙ্গে 100 গুণ করো, তাহলে 1-এর গায়ে তুমি 5টা শূন্য পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না? আর আগে আর পরে কত হলো? এটা পরে হয়ে যাচ্ছে 8 11 88, 3টে শূন্য। এটা তাহলে অবভিয়াসলি ক্ষেত্রফলটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। কতটা হ্রাস পাচ্ছে তুমি বের করো। কতটা হ্রাস পাচ্ছে? অবশ্যই 1200 টাকা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। এবার এই যে 1200 টাকাটা হ্রাস পাচ্ছে, এই হ্রাসটা কার সাপেক্ষে পাচ্ছে?
আগের সাপেক্ষেই তো বাড়বে আর আগের সাপেক্ষেই তো কমবে, হ্যাঁ কি না? আমরা তো বলি যে হ্যাঁ আগে দামটা এত ছিল এখন দামটা কমে গেছে, তাহলে কার সাপেক্ষে বলছি কমে যাচ্ছে? সবসময় আগের সাপেক্ষে, মানে আগে কোন টাকাটা ছিল তার সাপেক্ষে বলি কমে যাচ্ছে। তাহলে আগে ছিল এটা, আর যেটা আগে থাকবে আমাকে তো সেটাই লিখতে হবে নিচে, তাই না? আর পার্সেন্টেজ করতে বলেছে মানে পার্সেন্টেজ দিয়ে দিলাম 1 2 3 1 2 3 4 5 6 4 5 6। তাহলে দেখো অ্যাকচুয়ালি আমি পেয়ে গেলাম 12% কি হচ্ছে, মাথায় রাখবে, হ্রাস পাচ্ছে। তোমাদের কিন্তু অপশনে দুটোই থাকবে, 12% হ্রাস বৃদ্ধি, দেখো আছে অপশনে, দেখতে পাচ্ছ? ইয়েস, তাহলে উত্তর কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের 12% হ্রাস পাচ্ছে। ঠিক আছে। আর আমি যে বললাম না যে তুমি এই দুটোকে 100 ধরে করতে পারো, সেখানেও তুমি করবে, তুমি দেখবে 12% হ্রাসই অ্যান্সার আসবে। কিন্তু আমি কেন ধরলাম না, কনসেপ্ট তোমরা ভালো করে জানো যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় না, তাই দৈর্ঘ্য যদি 1000 হয় আমাকে প্রস্থ ওই জন্য আলাদা নিলাম। এবার তুমি যদি দৈর্ঘ্য প্রস্থকে সমানও করে দাও তাহলে সেটা কিন্তু আয়তক্ষেত্র আর থাকছে না, সেটা বর্গক্ষেত্র চলে আসছে, তখন কিন্তু অ্যান্সারটা সেমই আসবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকেই কতগুলো অঙ্ক আমরা করলাম। এরপরে অর্থাৎ আমাদের যে থার্ড ক্লাসটা হবে সেই 3 নম্বর ক্লাসে আমরা কিন্তু ভোট সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে তার কিছু বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করব এবং কয়েকটা অঙ্কের মধ্য দিয়ে আমরা কিন্তু ভোট পর্বটা শেষ করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকেই শেষ করছি।